কোনো একটি সালে দেখা যাচ্ছে আহ গোড়ার অংশই যদি না বুঝতে পারেন তাহলে ওই সালের চন্দ্রস্ফুট বা ওই সালের তারিখ মাস এগুলো কি করে বের করবেন? আবার টেবিল অফ অ্যাসেন্ডেন্সে ধরেন এই যেমন কানাডার এই যে বাবু যে স্ট্যান্ডটির নাম বললেন ওই স্ট্যান্ডটির নাম ওতে নেই, টোটালেই নেই এফিমেরিসে। কানাডায় জন্মগ্রহণকারী ওই জাতকের আপনারা ধরেন বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের বের করতে যাবেন, সেই রাষ্ট্রগুলো সেখানে যদি অস্পষ্ট থাকে তাহলে এটা বের করা খুব কঠিন, মানে কোনো ক্রমেই সহজ না এটা। ওই রাষ্ট্রের মেইন হচ্ছে রাজধানীটা দেওয়া আছে, রাজধানীটার থেকে ওই যে জায়গায় জন্মগ্রহণ করেছে ওই জায়গার সময়ের দূরত্ব এটা বের করে পূর্বাহ্ন বের করে তারপরে সময়টাকে নির্ণয় করতে হবে। এই জন্য এফএমএসটা যে কত গুরুত্বপূর্ণ এটা বলে বোঝানো যাবে না, যে ওইটা না জানলে এটা স্যার, হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ করেন। স্যার আমার এখানে অনলাইন যে পঞ্জিকা একটা আছে, আমরা যে ইয়াতে থাকি ওইখানের তিথি, তারপরে কতটা সূর্য উদয়, তারপরে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটা কি আপনার যেটা পাওয়া আমার যায় দেখেন, পাঠাইবো? আপনার যেটা পাওয়া যায় সেই অনুযায়ী আমি দেখি যে আমার চন্দ্র স্ফুটের সাথে 3 ডিগ্রি 4 ডিগ্রি আপ ডাউন হয়ে যায়। বুঝতে পারছেন? হাতে কলমে বের হুম। করা যেটা যেটা মূল নিয়ম মানে আদি নিয়ম, সেই নিয়মেও কিন্তু 3 4 ডিগ্রি আপ ডাউন হয়। তা 3 ডিগ্রি আপ ডাউন হওয়া মানে চন্দ্র 3 দুগুণে 6 ঘন্টা 7 ঘন্টার আপ ডাউন। তো এই 7 ঘন্টা আপ ডাউন হলে তাহলে কি করে হবে বলেন? তাহলে হবে? হচ্ছে না তো। না। যেমন দেখেন, আমরা সবসময় জানি যে গ্রহ নক্ষত্র সূর্যের চতুর্পাশে ঘোরে, তাই না? হুম। তাই তো। কিন্তু নক্ষত্র হ্যাঁ। কি ঘোরে? নক্ষত্র ঘোরে? না স্যার, হ্যাঁ, না নক্ষত্র গ্রহ স্থির? গ্রহ গ্রহগুলা নক্ষত্র ঘুরে। ঘোরে না, গ্রহ ঘোরে। নক্ষত্র গ্রহ। চন্দ্র ঘোরে। তাহলে যারা কেপি পদ্ধতির আহ, আবিষ্কার করেছেন বা ধরেন কেপি পদ্ধতি নিয়ে যারা প্রচলন করেন তাদের কাছে যদি প্রশ্ন করি যে নক্ষত্র তো স্থির, তাহলে ভাগ্য চলমান কিভাবে? তাহলে সেই প্রশ্নের উত্তর কিভাবে আসবে? কৃষ্ণমূর্তি পদ্ধতি থেকে কোনো উত্তর কি দেওয়া সম্ভব হবে? স্যার, বাবা। আমার এইখানে একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ এই যে আমাদের যে 9টা গ্রহ স্যার, এখানে সূর্যকে আমরা জানি নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র, তাকে হ্যাঁ কেন্দ্র করে পৃথিবীর সব গ্রহগুলো ঘুরছে, মানে মহাকাশের সব গ্রহগুলি আবর্তন করতেছে। তাইলে এইখানে সূর্যকে যে গ্রহ ধরা হয়েছে, তাহলে হ্যাঁ আমাদের পৃথিবীর গ্রহটা কোথায় স্যার? হ্যাঁ, পৃথিবীর গ্রহটা কোথায়, এটা একটা সুন্দর কথা বলছেন। তাহলে আমার পৃথিবীর গ্রহটা কোথায়? পৃথিবী তো গ্রহ নয়। পৃথিবী তো হচ্ছে গ্রহ নক্ষত্র মহাকাশে, আর পৃথিবী তো হচ্ছে মানে আলাদা আর একটা স্তর। পৃথিবীর তো স্যার আমাদের বিজ্ঞান অনুযায়ী তো স্যার পৃথিবী একটা গ্রহ। আমরা একটা গ্রহের গ্রহ হ্যাঁ, পৃষ্ঠে আছি, একটা গ্রহে ভূপৃষ্ঠে আমরা আছি। অবস্থান করছি। হ্যাঁ কিন্তু সেই গ্রহ থেকে আমরা যে 9টা গ্রহের বিচার করি, যে রবি চন্দ্র মঙ্গল, এগুলো তো অনেক দূরে থেকে আলোক রশ্মি বিকিরণ করছে পৃথিবীর উপর। পৃথিবীর উপর, হ্যাঁ। পৃথিবীর উপর আলোক রশ্মি বিকিরণ করছে। তার মানে পৃথিবী থেকে তারা কত কত লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। তাহলে এই দূরে অবস্থান করছে তো পৃথিবীর কোনো গ্রহ নক্ষত্রকে নিয়ে কখনো আবিষ্কার করেনি। তবে পৃথিবীর উপর যে অক্ষরেখাগুলো গেছে, এই অক্ষরেখা ধরেন যে ভাগে ভাগ করা হয়েছে, অক্ষরেখা অনুযায়ী টাইমিং কে করা হয়েছে, মানে যে সময়, যে অক্ষরেখার কোন পাশ থেকে সূর্য আলোক দিচ্ছে, কোন পাশে কখন থাকছে, কখন সেই এলাকায় গরম হচ্ছে, কখনো শীত হচ্ছে, বা দিন ছোট হচ্ছে রাত বড় হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো তো সূর্যের গতির উপর নির্ভর করছে। স্যার পৃথিবীও তো ঘূর্ণায়মান, পৃথিবী তো স্যার নিজ কক্ষপথে ঘুরতেছে। সূর্য হ্যাঁ, পৃথিবী তার ঘুরতেছে। পৃথিবী নিজ ঘুরতেছে। আগে সেন্টার ছিল, সেন্টারে ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ, কেন্দ্রস্থানে পৃথিবীটা ঘুরছে। কিন্তু আগে ছিল যে সূর্য ঘুরছে পৃথিবী স্থির, আর এখন হচ্ছে পৃথিবী ঘুরছে সূর্য স্থির।
তাহলে পৃথিবীটা ঘুরছে, ঘুরতে ঘুরতে সেই অক্ষরেখার উপর, যে অক্ষরেখার উপর দিয়ে ওই সূর্যের আলোক রশ্মি পড়ছে, সেই জায়গায় সেই অনুযায়ী দিবা হচ্ছে বা সকাল হচ্ছে, আর সেই অনুযায়ী রাত হচ্ছে। এটাই তো ভূগোল বলে, হ্যাঁ তাই স্যার। তাই না? আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার ওই রেমেডির ক্ষেত্রে, হ্যাঁ, হুম। নক্ষত্রের ভূমিকা কতটুকু? নক্ষত্র, মনে করেন নক্ষত্রের ভূমিকা কতটুকু, মনে করেন আমার হ্যাঁ আমার এই না যে কোনো প্রশ্ন আপনার কাছে, এই প্রশ্ন আমি আপনার কাছে করব। কথা হচ্ছে, একটু আগে কিন্তু আমি বলে গেলাম যে গ্রহ নক্ষত্র ঘূর্ণায়মান, কিন্তু নক্ষত্র হচ্ছে স্থির। তো হ্যাঁ। যদি নক্ষত্র স্থির থাকে, তাহলে নক্ষত্র তো একটা স্থির ভাগ্য দিচ্ছে, তাই না? হুম যে হুম মেষরাশিতে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা তিনটি নক্ষত্র থেকেই যাচ্ছে। তো হুম অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু। কেতু। তাহলে হুম কেতু হচ্ছে এখন যাদের মেষ রাশি, তাদের মীন রাহু মতে কেতু হচ্ছে তার রাশির ষষ্ঠে, আর তুলু হুম রাহু মোতাবেক রাশির সপ্তমে। তো হুম, রাশির সপ্তমে 1.5 বছর ধরে রাহু ছিল, ওই সরি কেতু ছিল। কেতু। এবং ধরেন 1.5 বছর ধরে অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু ষষ্ঠে থাকবে। ধরেন সেই টুরু রাহু মোতাবেক যান 29শে নভেম্বর থেকে ওই মে মাসের কত তারিখ পর্যন্ত, যেন 2025 সালের মে মাসের কত তারিখ পর্যন্ত, 14 বা 15 তারিখ। তো এই যে 1.5 বছর, তো 1.5 বছর ধরে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের 1.5 বছর ষষ্ঠে কেতু থাকছে। তাহলে এই 1.5 বছরের ফলাদেশের মধ্যে কি পার্থক্য করবেন আপনি, এটা বলেন। এক মিনিট স্যার। বুঝতে পেরেছেন কিনা আমার প্রশ্ন, আগে সেটা দেখেন। মানে মেষ লগ্নের জাতকের মানে এই মানে সহজভাবে, সহজভাবে একটা জিনিস নেন তাহলে আরো ভালো হবে। ধরেন শনি এখন কুম্ভ রাশিতে আছে, তাই না? শনি কুম্ভ রাশিতে, হ্যাঁ স্যার। শনি কুম্ভ রাশিতে কোন নক্ষত্রে আছে শনি? শতবিশা নক্ষত্রে আছে না এখন? ধনিষ্ঠায় স্যার, ধনিষ্ঠার চতুর্থ পাদে আছে। ধনিষ্ঠায় আছে না শতবিশায় আছে? স্যার আমার কাছে যে সফটওয়্যার এখানে দেখাচ্ছে ধনিষ্ঠা চতুর্থ পাদ। ধনিষ্ঠার চতুর্থ ভাব। আচ্ছা ধরেন ধনিষ্ঠায় আছে, তাহলে ধনিষ্ঠার অধিপতি কে? মঙ্গল না? মঙ্গল। আচ্ছা ধনিষ্ঠার অধিপতি মঙ্গল, আমরা মেনে নিলাম। এইবার শনি মঙ্গলের নক্ষত্রে থাকবে কতদিন? শনি মঙ্গলের নক্ষত্রে থাকবে চতুর্থ পাদে যেহেতু আছে। ধরেন 2.5 বছরকে 30 ডিগ্রি হ্যাঁ, দিয়ে ভাগ করেন। মাফ করলে হয়। 2.5 বছরকে 30 ডিগ্রি, 30 দিয়ে ভাগ করেন, তার এক ভাগ থাকবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেই ধনিষ্ঠা নক্ষত্রের মকরের কিছু অংশ পড়বে আর কুম্ভের কিছু অংশ পড়বে, এই তো। হ্যাঁ স্যার। তো পড়ুক, মকর আর কুম্ভ যেখানে খুশি সেখানে পড়ুক। বা আমরা এই ধনিষ্ঠাকে পার করে দিয়ে আমি যেটা বলতেছিলাম যে শনি ধরেন আপনার সত্য বিষয়। ওই শতবিশা নক্ষত্রে বা রাহুর নক্ষত্রে আছে, ধরেন আমরা এটা একটা উদাহরণস্বরূপ ধরে নিলাম। তাহলে রাহুর নক্ষত্রে আছে। এইবার রাহু কিনা আপনার শনির দ্বাদশে অবস্থান করছে 1.5 বছর, 1 বছর 6 মাস। এই 1 বছর 6 মাস শনি কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছে। তাহলে কি হবে? এই 1 বছর 6 মাসের রাহু কিন্তু শনির ধনভাবে অবস্থান করছে, কিন্তু 1 বছর 6 মাস অবস্থান করছে রাহু, কিন্তু শনি রাহুর নক্ষত্রে তো আর 1 বছর 6 মাস থাকছে না, তার থেকে কম থাকছে। হ্যাঁ আড়াই স্যার। বছরকে 30 দিয়ে ভাগ দিলে তার সঙ্গে আপনার ওই 30 দিয়ে ভাগ দিয়ে আপনি 3 দিয়ে গুণ করবেন, তাহলে একটি নক্ষত্রে কতদিন থাকবে এটা বেরোয় যাচ্ছে, হ্যাঁ স্যার। বেরোয় যাচ্ছে তো। বা ওই শতবিশা নক্ষত্র তো পূর্ণ 30 ডিগ্রি পাচ্ছে কুম্ভ রাশিতে, তাহলে পূর্ণ 30 ডিগ্রি যেহেতু পাচ্ছে, তাহলে 30 ডিগ্রিতে সে কতদিন থাকবে, এটা তো আমরা পাচ্ছি, বের করতে পারতেছি। কারেন্ট কি চলে গেছে না কি? তো যদি তাই হয়, তাহলে এই 30 ডিগ্রিতে যতদিন আছে ততদিন কি এই শনির যে প্রভাব আর রাহুর যে প্রভাব, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটবে কিনা?
স্যার তাহলে রাহু তো এখানে কুপ্রভাব মুক্ত থাকবে, যেহেতু রাহু শনির বশীভূত। না না, সেই আচ্ছা, মুক্ত হিসাবে আর যুক্ত নাই আর। আমি মুক্ত আর যুক্ত বলছি না। রাহুর অবস্থান কি আমরা লগ্ন সাপেক্ষে ধরবো না রাশি সাপেক্ষে ধরবো? লগ্ন সাপেক্ষে ধরলাম, আমরা লগ্ন সাপেক্ষেই ধরলাম। আচ্ছা। ধরেন লগ্ন সাপেক্ষে ধরলাম, এইবার কর্কট লগ্ন। তো কর্কট লগ্ন, আমরা বোঝার জন্য বলছি কিন্তু এটা, যে হ্যাঁ স্যার। লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে মারক, রাহু ভাগ্যভাবে থেকে তার নবম দৃষ্টি লগ্নের উপর ফেলেছে। তাহলে এই শনি যতদিন শতবিশা নক্ষত্রে থাকবে ততদিন তো এমনি কর্কট লগ্নের জন্য শনি মারক। তাছাড়া শতবিশা নক্ষত্রে রাহুর নক্ষত্রে থাকছে আর সেই রাহুর দৃষ্টি পড়েছে। তাহলে যতদিন, দিনগুলোকে আগে বের করুন। দিনগুলোকে একটু বের করে ফেলুন। 2.5 বছর মানে 365 গুণ 2.5, 912.5 দিন। একে ভাগ দিন হচ্ছে 3টি নক্ষত্র, 3টি না 30 ডিগ্রি দিয়ে ভাগ হচ্ছে 30, তাহলে হচ্ছে 30.41। 41 প্রায় এইবার 63 হচ্ছে 30 ডিগ্রি। কি হলো? 365 গুণ 2.5 বছর মানে হচ্ছে দিন হচ্ছে 912 দিন। 912 দিনের হচ্ছে 912 দিন অতিক্রম করছে সে 30 ডিগ্রি অতিক্রম করছে 912 দিনে। 3টে নক্ষত্র। 30 ডিগ্রি, তাহলে একটা নক্ষত্র হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, ভাগ হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, 13.20। এভারেজ 300-এর মতো হবে। ধরলাম 300, 300-র কম, 290 দিন। তো এই যে 300 দিন, 2 ধরেন মাস। এই 300 দিনের মধ্যে রাহু তো আর মিন থেকে সরছে না, লগ্নে তার দৃষ্টি থাকছে, শনি তার মারকত্ব দোষ যথারীতি চালিয়ে যাচ্ছে। তাহলে নক্ষত্র অনুযায়ী আমরা যে ফলাদেশ দেব, এই ফলাদেশের মধ্যে 3 বছরের মধ্যে কি মানুষের জীবনে উত্থান পতন জরা ব্যাধি এগুলো চলবে না? চলবে স্যার। নাকি চলবে না? চলবে অবশ্যই। তাহলে নাক্ষত্রিক বিচার যে খুব সূক্ষ্ম, সূক্ষ্ম কোথায়? গতকালকে আমি একজন লোককে বললাম, মানে কথার কথায় বলে ফেললাম আজকে যদি আমার 1 লক্ষ টাকা পেতাম তাহলে আমার মুখে এখন হাসি আসতো, মানে এমনি একটু জোকস করে, যে এটা আসলে আমি একেবারে দুশ্চিন্তা মুক্ত হতাম আজকের দিনের জন্য। মানে আজকের দিনটায় আমার মন খারাপ, মন ভালো করতে পারে একমাত্র 1 লক্ষ টাকা। বলেন এইবার তাহলে কি হবে? 1 লক্ষ টাকা হাতে আসলে যদি মন ভালো হতে পারে, 1 লক্ষ টাকা ধরেন কিশোরী মোহন বাবু বা নীরজ বাবুও আমাকে দিয়ে বলতে পারেন যে ঠিক আছে, দিয়ে দিলাম, আপনার যেদিন দরকার সেদিন নিয়েন, বা যখন পারেন তখন দিয়েন, এমন ঘটনা তো ঘটতেই পারে। তো যদি ঘটে তাহলে মন ভালো করবে, আর না ঘটলে মন ভালো হচ্ছে না। তাহলে এই যে হচ্ছে না মুহূর্তের মধ্যে, তাহলে সেই মুহূর্ত বিচারটা যে নক্ষত্র দিয়ে আমরা মুহূর্ত বিচার করি, সেই মুহূর্তটা কি হোল লাইফের মুহূর্ত বিচার করি? নক্ষত্র জ্যোতিষ বর্তিকা বা নক্ষত্র জ্যোতিষ কি বলে, কেপি পদ্ধতি কি বলে, এটা কি হোল লাইফের মুহূর্ত বিচার করা যায়, নাকি এখনকার প্রশ্ন বা এখনকার মুহূর্ত বিচার করা যায়? সাবলট যখন পরিবর্তন হয়, তখন পরিবর্তন হলে কি এই সকল প্রাপ্তি বা এই সকল চলে যাওয়া, এই সকল মনের ব্যথা বা এই সকল মনের হাসি, এগুলো মুহূর্তের মধ্যে এনে দেয়? দেখি হোরা বিচার করে বাইর করা যায় না? হ্যাঁ, ওরা বিচার করে তো বের করাই যায়, ওরা থেকে তো বিচার করাই যায়। আমি তো প্রশ্ন করলাম যে নক্ষত্রগুলো স্থির, তো নক্ষত্রগুলো স্থির যদি থাকে তাহলে স্থির নক্ষত্র যে কয়দিন যে গ্রহ সেই নক্ষত্রকে সঙ্গে নিয়ে থাকবে, ওই কয়দিন তো ওই অবস্থানটাই চলবে নাকি?
যেমন সোয়া 2 দিন চন্দ্র ধরেন মেষ রাশিতে অবস্থান করছে, সেই সোয়া 2 দিনের মেষ রাশিতে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা এই 3টি নক্ষত্রকে সঙ্গে নিয়ে আছে। তো ধরুন একদিন এক নক্ষত্রকে সঙ্গে নিয়ে আছে, ওই দিনের সকালে ভালো যাচ্ছে বিকালে খারাপ যাচ্ছে, এমন ঘটনা ঘটছে না মানুষের? সকালে ভালো আছি সুন্দরভাবে অফিসে যাচ্ছি, অফিসের থেকে ফেরার পথে গাড়ি স্পিড ব্রেকারে যে হয়তো আমি ব্রেক করলাম, ব্রেক কষে যে সাইডে মেরে দিলাম বা কোনো দুর্ঘটনা ঘটলো, পুলিশে হাতকড়া পড়লো, গাড়ি ভেঙে চুরে গেল। আবার কোনো কিছু হলো না, দেখা যাচ্ছে সিগন্যাল দেখতে পারলাম না, সিগন্যাল ব্রেক করলাম, মামলা খেয়ে গেলাম, বুঝছে না? বা মানি ব্যাগে টাকা নিয়ে বেরোয়েছি, মানি ব্যাগ ট্রেনে চলছি, ট্রেনের থেকে মানি ব্যাগ ছিনতাই হয়ে গেছে এবং নেমে আমি বাসায় যাব কি করে সে চিন্তা, মানে সেই দুশ্চিন্তায় ভুগছি, এমন ঘটছে না? তাহলে এই নক্ষত্র যে 13°20' পর্যন্ত, মানে অর্থাৎ একদিন যে এক নক্ষত্রে অবস্থান করছে, ওই দিনের ভিতরের ভালো মন্দ কখন ঘটবে এটি বিচার আমরা কিভাবে করব? ওইটা তাহলে কি স্যার ওই আহ, চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি কোন ঘরে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর, ভালো আহ, প্রশ্ন, ভালো উত্তর দিচ্ছেন। এইবার নক্ষত্রের অধিপতি অশ্বিনী নক্ষত্রে আছে, ধরেন অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু ষষ্ঠে বসে আছে, ষষ্ঠে তাহলে বসে আছে, হ্যাঁ। আপনি তো বলবেন আজকের দিনে সমস্ত দিনই দুর্ঘটনা ঘটবে, শত্রুর আক্রোশ চলবে, সেই সঙ্গে ধরেন শ্রমিক কর্মচারীদের সাথে মতের অমিল হবে। তাছাড়া ধরেন আপনারা হয়তো বলবেন যে ভয়, দুর্বলতা, এগুলো যে ঋণগ্রস্ত। অস্ত্র ঋণ। শস্ত্র নাড়াচাড়া করতে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে কাটতে পারে। তাছাড়া ধরেন বলতে পারেন যে হয়তো মিছিল গুপ্ত মিটিং শত্রু। দুর্যোগ ঘটতে পারে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে, সেই সঙ্গে অর্থ অপচয়ের কারণে ঋণ হতে পারে, আবার বুধের ঘরে আছে তার জন্য বুদ্ধিভ্রংশতা হতে পারে। তাহলে এইবার আমার কথা হচ্ছে, আমার একটি প্রশ্ন, সেটাও কিন্তু আপনাদের কাছে, সেটি হচ্ছে এই অশ্বিনী নক্ষত্রে আজকে চন্দ্র থাকলো, আবার 27 দিন পরে আবার তো অশ্বিনী নক্ষত্রে আসবে, তাহলে সেই দিনটায় আবার এই একই ঘটনা ঘটবে। স্যার এটা তো নির্ভর করবে ওই জাতকের চন্দ্রটা। কেতুর স্যার অবস্থানের উপর নাকি? হ্যাঁ, কেতু তো জায়গা পরিবর্তন করবে। জায়গা কি 1 বছর 1.5 বছর ধরে যেহেতু এক রাশিতে থাকছে, তাহলে আপনার 6 মাসের মধ্যে তো সে নক্ষত্র পরিবর্তন করছে না, একটা নক্ষত্র তো 6 মাসের মধ্যে সে কোনো রকমের পরিবর্তন করছে না। তো যখন 6 মাসের মধ্যে পরিবর্তন হচ্ছে না, তা তখন 6 মাসের মধ্যে চন্দ্র তো 6 বার হচ্ছে আপনার এই মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে থাকবে, থাকবে না? হ্যাঁ স্যার। তো 6 মাসে 6 দিন কি এই একই রকমই যাবে? ক্রিটিক্যাল। হ্যাঁ, লগ্ন লগ্নপতির অবস্থান দেখতে হবে না স্যার? হ্যাঁ, লগ্নপতির অবস্থান, লগ্নপতি তো চন্দ্র, লগ্ন তো কর্কটে দিলাম, আচ্ছা আচ্ছা সেই আচ্ছা। চন্দ্রই তো আছে আপনার কর্মভাবে অশ্বিনী নক্ষত্রে, কিন্তু অশ্বিনী নক্ষত্রটা কেতুর নক্ষত্র আর কেতুটা ষষ্ঠে বসে আছে। হ্যাঁ তাহলে কি হবে? প্রত্যেক মাসে একবার চন্দ্র অশ্বিনী নক্ষত্রে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে সে কেতু নক্ষত্রে থাকছে, আর কেতু কিন্তু ষষ্ঠে বসেই আছে, ও তো স্লো নড়ছে। যেমন শনির কথা বললাম, 300 দিন ধরে থাকছে, তো 300 দিন ধরেন 10 মাস ধরে থাকছে, তো 10 মাসে 10 বার কি চন্দ্র এই শনির সঙ্গে যুক্ত হবে না? অন্য 11 বার। সাথে অন্যান্য গ্রহগুলোকে দেখতে হবে স্যার। হ্যাঁ, অন্যান্য গ্রহগুলোর তো অবস্থান পরিবর্তন হবে। সব গ্রহের অবস্থান আমরা দেখব, আমরা দেখব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নক্ষত্র দিয়ে বা কেপি পদ্ধতি দিয়ে সারা জীবনের মুহূর্ত বিচার করা সম্ভব, নাকি মানে প্রশ্ন জাতকের প্রশ্ন বিচার করা সম্ভব? যারা কেপি শিক্ষা নিয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন, বলেন। নীরজ বাবু অনেক কেপির ক্লাস করেছেন, না বলেন। স্যার, আমি কেপি ক্লাস ওই যে একটা করছিলাম স্যার, এরপরে কোনো কেপি ক্লাস করি নাই।
সুরভি ম্যাডাম অনেক কেপির ক্লাস করেছেন, দেখি সুরভি ম্যাডাম কি বলেন। আর ভুলে গেছি সবকিছু স্যার, কেপি। এই তাহলে ভুলে গেলে কেন হবে, 1 বছর ধরে ক্লাস করেছেন। তো আমরা এটি কৃষ্ণমূর্তি পদ্ধতিটা যে আমরা শিখবো, বা ধরেন এর একটি 2-4টি ক্লাস হয়তো আমরা দেব, এটা আমি বলেছিলাম। তো দিতে গেলে আমাদের কি করণীয়, যেহেতু আজকে উপস্থিতি কম, তাই আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, আপনাদের কাছে আমার প্রশ্ন। স্যার বাস্তব ক্লাস নেবেন না? হ্যাঁ, বাস্তব ক্লাস নিতে হবে। আমাদের তো 39 নাম্বার ক্লাস, 60টা ক্লাস দিব বলছি, এখনো 21টা বাকি আছে। 20টা ক্লাস এখনো আজকের দিন পরে 21টা ক্লাস বাকি থাকবে। তাহলে স্যার এটা কিভাবে আমাদের হবে? 41 চলতেছে স্যার ক্লাস। ও ক্লাস আজকে আজকে 41। ও সরি, ভিডিও ভিডিও আপলোড দেওয়া হয়নি তো কোনো কিছু, যার জন্য আর কি কত নাম্বার ক্লাস এটা আমার মনে নেই আর কি। এখানে একটা দয়া করে একটা ব্যাখ্যা দিন স্যার। আজকে শনির তারিখ, হ্যাঁ, এবং বারে এই টোটাল কাউন্টে শনি, এবং শনি শুক্র বুধ তিনটার হ্যাঁ, কম্বিনেশন। হ্যাঁ, এই কম্বিনেশন তিনটেই তো মিত্র গ্রহ, একই হ্যাঁ, শ্রেণী গ্রহ। ক্লাস হ্যাঁ, নাম্বার 41। হ্যাঁ। এই ক্ষেত্রে আমরা এখান থেকে কি শুভ ফল পেতে পারি স্যার? এই দেখেন, শুভ ফল তো সকালবেলায় শনি বাধার সৃষ্টি করলো, ক্লাস ধরেন 40 মিনিট পরে ওপেন হলো। তাহলে প্রথম হচ্ছে শনি বাধার সৃষ্টি করলো, 1 আর 7 রবি এবং নিষ্ক্রিয় রবি দুটি মিলে শনি তৈরি করেছে। তো রবির যে শনির সঙ্গে বিরোধ, সেই বিরোধ কিন্তু অলরেডি দিয়েছে। এর আগে আপনারা 40 নাম্বার এবং 39 নাম্বার ক্লাসে দেখেছেন যে আমার এত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমি আমার কোনো প্রযুক্তি দিয়ে সেই ক্লাসকে সঠিক রূপে নিতে পারিনি, এমনকি মোবাইল দিয়ে ক্লাস নিতে হয়েছে। অথচ আমার সামনে এখানে কিন্তু ডাইনে বামে দিয়ে এখনই 3টে ল্যাপটপ স্টিল নাও দাঁড়িয়ে আছে, এবং 3টাই এখন সচল আছে। অথচ 39 আর 40 নাম্বার ক্লাসে 3টাই অচল ছিল, এবং এখন সেই 3টাই সচল আছে, সেই 3টা দিয়েই কিন্তু ক্লাস চলছে, বা ধরেন একটা দিয়ে ক্লাস চলছে আর দুটো অফ রয়েছে। তাছাড়া ক্যামেরা দুটো খাড়া করা একেবারে চোখের সামনে দুটো ক্যামেরা পাতাও রয়েছে, কারণ ওই বাৎসরিক ভিডিও করতেছি তো বোর্ডে, সেই ক্যামেরা পাতা রেডি করে। তো আমাদের কথা হচ্ছে কি যে শনি মানব জীবনে বাধার সৃষ্টি করবে, তা শনি কি ভালো কিছু দেবে না? যদি না অবশ্যই দেবে, দেবে স্যার। যদি না দেবে তাহলে এই আমাদের যে কয়জন উপস্থিতি আছি সবাইকে কিন্তু এই নক্ষত্র নিয়ে ভাবিয়ে দিয়েছে, সবাইকে ভাবিয়ে দিয়েছে যে তাহলে কি হবে, তাহলে কি হবে। এইবার আপনারা একটা প্রশ্ন দেবেন যে নক্ষত্রের তো প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ আছে, বা প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণ আছে। এই চরণে আমরা কিছুটা হয়তো পার্থক্য খুঁজে পাবো, কিন্তু আমি বলবো যে পার্থক্যটা আমরা খুঁজে পাবো, তার থেকে তো আমরা হোরারি অ্যাস্ট্রোলজি দিয়ে, গোচর দিয়ে, নিউমারোলজি দিয়ে তার থেকে সহজে আমরা বের করতে পারি। তার মধ্যে আরেকটি প্রশ্ন করেছি যে কৃষ্ণমূর্তি পদ্ধতি কি সারা জীবনের মুহূর্ত বিচার করবে? যদি মুহূর্ত বিচার করে, তাহলে যেমন একটি প্রশ্ন, চতুর্দশীর দিন আমার একজন প্রিয় ব্যক্তি ফোন করে বলেছেন যে আমি আজকে ইটভাটায় আগুন দিব। তো তখন ভূত চতুর্দশী, যম চতুর্দশী বা চতুর্দশ দিকদা, সেই সময় হয়তো 11টার দিক ফোন দিয়েছেন। তা ওনাদের হুজুররা বলছেন যে জোয়ার দেখে আগুন দিলে ভালো হবে, মিলাদ টিলাদ হয়ে গেছে ধর্মীয় রীতি অনুযায়ী। তো আমি বললাম যে দেখেন, আজকের দিনে তো কোনো দিনই নেই, তো 3টা কত মিনিটের পরে অমাবস্যা লেগেছে না, এই কালী পূজার অমাবস্যা 3টা কত মিনিটের পরে। তা আমি বললাম একমাত্র অমাবস্যাতেও কিন্তু দেওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও যদি দিতে হয় তাহলে এই 3টা এত মিনিটের পরে দিয়ে। আর আমার মনে হয় যে এই আগুনটা আজকে না দিয়ে আপনি ঠিক 1 সপ্তাহ পরে গিয়ে আপনি আগুনটা দেন, আজকে যেদিন এর ঠিক 7 দিন পরে যে দেন, তাহলে ভালো হবে। 6 দিন অতিক্রম করেন, করার পরে তারপরে দেন, কারণ কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত তিথি অশুভ থাকে।
এই অর্থে আমি বললাম। তো বলে তারপরে বললাম যে তখন আমি একটা দিন দেখে দিই, এই কয়দিন একটু অপেক্ষা করি। তা উনি অপেক্ষা করলেন না। ওই দিন আগুন দেওয়া হলো না, ওনার চতুর্দশীতে দেওয়া কিন্তু হয়নি। তো দেওয়া হয়নি, ঠিক আছে। এইবার তাহলে পরের দিন অমাবস্যার দিন আবার ফোন দিয়েছেন। তা আমি বললাম যে দেখেন, আমি কিন্তু বলতে পারতেছি না, সামনে যেহেতু দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে। তো আমি তো বললাম 6 দিন অতিক্রম করে তারপরে দিন। উনি গতকালকে রাত্রে 8টার দিকে, আমি কঠোর পরিশ্রম করেছি কালকে 4টা থেকে 9টা, যে কায়িক পরিশ্রম আর কি। আহ, ঘেমে ভিজে টিজে একেবারে একাকার হয়ে গেছি। তো সেই কায়িক পরিশ্রমের ভিতরে উনি ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছেন যে আবহাওয়ার অবস্থান তো খারাপ, আমার তো চরম বিপর্যয়। আমি বললাম যে পলিথিন কিনে দ্রুতই ঢেকে দিন। তা বললো পলিথিন কিনতে গেলে মিনিমাম 5 লক্ষ টাকার পলিথিন লাগবে, যে ইট ঢাকতে গেলে। আমি বললাম তাহলে ইট বাঁচবে না। না, বললো বাঁচবে না মানে, আমার মিনিমাম 16 থেকে 20 লক্ষ ইট কাটা। 20 লক্ষ ইটের কাটতে শ্রমিক মাটি দিয়ে কত টাকা খরচ হয়েছে এবার ভেবে দেখুন। আর রাত্রে যে কসনটা দিয়েছে বৃষ্টিতে, এখন যে অবস্থা, আমার মনে হয় ওই ভাটায় 1-2 ফুট জল বেঁধে গেছে। তাহলে সেই ইটগুলো কি হয়েছে? কিন্তু তখন রাত্রে বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়ছে, সেই বৃষ্টির ভিতরে আমার যাদের সঙ্গে আমি কায়িক শ্রম দিচ্ছি সবার মাথায় গামছা বাঁধা, আমার মাথায় কোনো কিছু বাঁধা না। কারণ আমার জীবনে জ্বর হয় না, ও বৃষ্টির জলেও কিছু হবে না, বড় জোর হলে সর্দি হতে পারে। এই জন্য আমি আর কিছু বাঁধিনি, ভিজেও যাচ্ছি, কাজও চালিয়ে যাচ্ছি। তো তার ভিতরে এই মোবাইলে যখন বললাম, তখন বললাম যে আপনি তো আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টো খার। তাহলে এখন আপনি যেটা করার সেটা করেন, আল্লাহ আল্লাহ করেন, এই ছাড়া আর কিছু করার নেই। তো আসলে দেখুন, এই যে দুর্যোগটা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সারা জীবনের জন্য দুর্যোগটা জানাবে, নাকি মুহূর্তের মধ্যে দুর্যোগটা জানাবে, এইটা যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি ক্লাস করেছেন তাদের কাছে প্রশ্ন। যদি সারা জীবনের জানায়, তাহলে কিন্তু আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতির ক্লাস 2-3টে মানে সূত্রগুলো আপনাদের দিব। আর যদি বোঝেন যে সারা জীবন দিবে না যারা ক্লাস করেছেন, তাহলে এই প্রথম ব্যাচে আর ওই কৃষ্ণমূর্তি ঢুকিয়ে আমরা মাথাকে নষ্ট করতে চাইবো না। স্যার আমার তো মনে হচ্ছে স্যার যে ওই মুহূর্তে হুম। কম্বিনেশনটা তাৎক্ষণিক শুভ অশুভর ব্যাপারটা নিরূপণ করবে কেপি পদ্ধতিতে। মনে হচ্ছে না, ক্লাসের অবস্থান অনুযায়ী সেখান থেকে জেনে যদি বুঝে থাকেন তাহলে সঠিক উত্তর দেবেন। না, আমার আমার আমি আমি সেটাই বলতেছি স্যার, যে তাৎক্ষণিক কেপিটা তাৎক্ষণিক এই নক্ষত্রের যে কম্বিনেশনটা সে অনুযায়ী তাৎক্ষণিক ফলাফল দিবে। মানে লর্ড অনুযায়ী, লর্ড লর্ড যখন অনুযায়ী পরিবর্তন হচ্ছে সেই লর্ড অনুযায়ী তাৎক্ষণিক ফলটাই দেয়। এটাই দেয়। সঠিক উত্তর। কিন্তু আপনারা সবাই জেনে নিন যে কেপিতে মুহূর্ত বিচারের যখন সাব লর্ড 1 মিনিটের জন্য বা 30 সেকেন্ডের জন্য লর্ড যখন পরিবর্তন হয়, তখন কিন্তু ভাগ্যের পরিবর্তনটা ঘটায়, যেটি কিনা আমরা কিভাবে পাই, যারা কেপি করেননি বা কেপি জানেন না। যেমন আমি কেপি জানি না, আমার কাছে কেপি ভালো লাগে না, আমি কেপি শিখতে পারিনি। তো এই যে কেপি শিখতে পারিনি, তাহলে আমরা কিভাবে ওই মুহূর্তটাকে বের করি? তো এই মুহূর্তটিকে বের করার জন্য আমরা যে মাহেন্দ্র যোগ, অমৃত যোগ, কালবেলা, কালরাত্রি, কুলিক বেলা, কুলিক রাত্রি, এই যে জিনিসগুলো আমরা দিয়ে দিয়েছি, এই জিনিসগুলোকে যদি আমরা বের করা শিখি, তাহলে কেপির থেকে অধিক গুরুত্বপূর্ণ হবে কি হবে না? যদি হয়ে থাকে, প্রথম কথা হচ্ছে যদি না হয়ে থাকে, তাহলে ভারতীয় অ্যাস্ট্রোলজিকে জ্যোতিষের মাদার কেন বলা হয়ে থাকে? আর যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ভারতীয় অ্যাস্ট্রোলজি জ্যোতিষের মাদার। স্যার আমি এখানে একটা ঘটনা শেয়ার করতে চাই স্যার। বলেন। এই যে কালবেলা, কাল রাত্রি হুম, আর মাহেন্দ্র যুগ, অমৃত যুগ, হুম, আমি বাসা চেঞ্জ করে বিগত জুন মাসের ঈদের সময় বাসা চেঞ্জ করে আসছি। আমি সময় টময় দেখে রাখছি, আমার লগ্ন অনুযায়ী শুভ সময় একটা নির্ণয় করছি যে ঠিক এতটা সময় বাসা থেকে বেরোবো। হুম,
আমি দেখলাম আমার মা ওই দিন মাহেন্দ্র যুগ না অমৃত যুগ ছিল, এর ভিতরে আমি বের হয়ে যাব। ঠিক একই সময় আমার এমন একটা সমস্যা তৈরি হলো, একদিকে বর্ষণ, আর একদিকে যে গাড়ি আমি ঠিক করছিলাম ওরা আসবে না, এত ভিতর থেকে এসে মালামাল নিবে না। আমার ওইটিতে মানে ওই মাহেন্দ্র যুগটা মানে পঞ্জীকরণ যে শুভ সময়টা চলে গেছে। হ্যাঁ, আমি ঠিক কাজে যখন লাগাতে পারিনি, মানে আপনি আমি কাজে লাগাতে পারেননি। বেরোতে পারিনি, আমি বের হতে পারিনি স্যার। হুম। কিন্তু যখনই আবার কাল বেলা লাগলো, আমার সব সমস্যার সমাধান হয়ে গেল। হুম। আমার এই গাড়িওয়ালা চলে আসলো, বৃষ্টিও থামিয়ে ফেললো। আমি ঠিকই ওই সময় কালবেলা সময়টুকুতে আবার আমার আমার নতুন বাসায় চলে আসছি। তখন আমি বাধ্য বেরোতে, আমার এছাড়া উপায় নাই, আমাকে বের হলে তখনই বেরোতে হবে, এর কোনো সুযোগ নাই। এই যে ব্যাপারটা স্যার, মাহেন্দ্র যুগ অমৃত যুগ কালবেলা কালরাত্রি রাশি সাপেক্ষ আমার মনে হচ্ছে যে শুভ অশুভ নির্ণয় করে, বা ওই সময় স্যার টাইমটা কোনো না কোনো ভাবে স্পেন্ড করে, কোনো না কোনো ভাবে নষ্ট করে দেয়, যে ওই টাইমে তুমি এই কাজ করতে পারবে না, তোমার কাজটা ওই সময় হবে না, তোমাকে কালবেলায় গিয়ে করতে হবে, কিংবা বারবেলাতে গিয়ে করতে হবে। হ্যাঁ, এই একটা দেখেন সুন্দর জিনিস। তাহলে কি হলো যে আজকে 17 তারিখ, ক্লাসটা শনি, ওই সরি রবি এবং কেতুর ক্লাস। মাসটি হচ্ছে চন্দ্র, বছরটি হচ্ছে কেতু। তাহলে দুটি কেতুর সংমিশ্রণ ঘটছে, রবি থাকছে সাথে, মাসটায় চন্দ্র থাকছে। চন্দ্র স্নেহ, মায়া, মমত্ব এগুলো দেয়, বা বিশেষ করে শান্ত, মানুষকে শান্ত রাখতে সহযোগিতা করে। তো মাসটি চন্দ্র, দুটি রবি মিলে একটি চন্দ্র হয়েছে। এটি নিঃসন্দেহে শুভ চন্দ্র, কারণ 11 তারিখের আমরা যে ক্লাস করেছি তাতে 11 তারিখের চন্দ্র শুভ চন্দ্র। তো সেই শুভ চন্দ্র যদি থেকে থাকে, তাহলে এই শনি আর যে শুক্র, এই যে দুটি গ্রহ একসঙ্গে যুক্ত হয়ে বুধকে তৈরি করবে। তাহলে এই চন্দ্র কিন্তু ধরুন আমাদের, হ্যাঁ, আজকের পরিবেশ একেবারে শান্ত করে রেখেছে, ঠিক আছে, চন্দ্র শান্ত করে রেখেছে, কিন্তু এই শনি আমাদের কিছু দেবে, নাকি আসলে এই সব আলোচনা করিয়েই সময়টা পার করে দেবে? দেখুন, প্রথমেই কিন্তু এই রবি কেতু যুক্ত, সেটি কিন্তু বাধার সৃষ্টি করে দিয়েছে অলরেডি। রবি এখন কিন্তু মঙ্গল এবং বুধকে সঙ্গে নিয়ে আজকের দিনে বৃশ্চিকে অবস্থান করছে, আর কেতু হচ্ছে ষষ্ঠে। এখন যখন ক্লাস শুরু হলো, ক্লাসের লগ্নটা কোথায়? ধনুতে স্যার। ধনুতে। তাহলে লগ্নের দ্বাদশে কিন্তু সেই রবি বসে আছে। যদি আমরা দেখি ধনু লগ্নের ক্ষেত্রে রবি কি? রবি শুভ কারক গ্রহ। শনি কি ধনু লগ্নের ক্ষেত্রে? অশুভ কারক গ্রহ, তাই না? শনি অশুভ কারক গ্রহ না? হ্যাঁ স্যার। তাহলে রবি শুভ কারক গ্রহ। তাহলে ধনু লগ্নে রবি শুভ কারক হয়ে সে দ্বাদশে বুধকে সঙ্গে নিয়ে, ওই যে বুধের তারিখ, বুধকে সঙ্গে নিয়ে এবং মঙ্গলকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। তো লগ্নটি ধনু। তো সেখানে যে শনির দশম দৃষ্টি, মারক শনির দশম দৃষ্টি পড়েছে, তো ওই রবি কি আলো দেবে? বলেন তো। পড়েছে না? শনির দশম দৃষ্টি পড়েছে না? দেবে রবি স্যার। মঙ্গলের উপর পড়েছে না? এই রবি আলো দিবে এ পড়েছে। কারণেই, কারণ রবি তার মিত্র গৃহে আছে, মিত্রকে সাথে নিয়ে আছে, যদিও হুম। বুধ এখানে আছে। হুম। সেই হিসাবে শনির দৃষ্টি দিয়ে রবিকে এখানে কিছু করতে পারবে না, আমি যেটা ধারণা করি। দ্বাদশে রবি বসে আছে, রবিকে কিছু করতে পারবে না আপনি বললেন, কিন্তু অলরেডি করে দিয়ে 40 মিনিট নষ্ট করেছে। শনির দশম দৃষ্টি পড়েছে, মারক শনির, রবি মঙ্গল বুধের উপর, সেটি দেখবেন না যে শনির দশম দৃষ্টি পড়েছে, এবং মানে মিন রাহু মোতাবেক, রাহু তো অলরেডি মিনে চলে গেছে, তাহলে রাহুরও পঞ্চম দৃষ্টি পড়েছে না? হ্যাঁ। হ্যাঁ স্যার। যদি পড়ে তাহলে তো এরাই তো গোলমাল করে দিছে একবারে। তাহলে বুধ কিভাবে বুদ্ধিবৃত্তি দেবে, বিচক্ষণতা দেবে, কৌশল দেবে, বা ধরেন আপনার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সভ্যতা, এগুলো কিভাবে বুধ দেবে? আর রবি আপনার লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি। তো ভাগ্যপতি কিনা ব্যস্ত হয়ে রাহু শনি দৃষ্ট হয়েছে, দুটি শত্রু গ্রহের দৃষ্টি পড়েছে না? তাহলে ভাগ্যপতি ডুবে গেছে না? ভাগ্য ডুবে গেছে না? এক ঘরে, তারপরে মারক শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি,
তা ডুবে যায়নি নাকি জেগে আছে এখন? আছে, জেগে আছে নাকি? স্যার বাংলাদেশের সাথে আমাদের এখানে মিলবে না না, সব জায়গার সাথেই মিলবে, সব জায়গার সাথে স্যার। মিলবে। কারণ হচ্ছে কি, বাংলাদেশে হলো 17 তারিখ, আমাদের এখানে হলো 16। হ্যাঁ আমাদের হোক এখানে 16 এখন তারিখ, হোক 16 তারিখ, হোক 16 তারিখ। এই বাংলাদেশের সঙ্গে অন্য জায়গার বা আপনার কানাডার মেলবে না। কথা হচ্ছে যে 16 তারিখ তার জন্য দেখা যাচ্ছে চন্দ্র হয়তো যেখানে থাকার কথা সেখানে নাই, বা যে নক্ষত্রে থাকার কথা সেই নক্ষত্রে নেই, এইটা ঘটনা ঘটতেছে। তাহলে একদিন এগিয়ে আছে না? তো এই যে মানে একদিন পিছিয়ে আছে, তাহলে যে আমরা এগিয়ে আছি, তাহলে যে পিছিয়ে আছে, তো ওই পিছিয়ে থাকা ওই জায়গার প্ল্যানেট বিচার করেও তো আপনার ভাগ্য নির্ণয় করা হবে, করা হবে না? তখনও দেখবেন কি যে অটোমেটিক কিন্তু গোলমাল ওই পাকাবে। এবার যদি 16 তারিখ ধরি, তাহলে 1 আর 6 মিলে 7, কেতু, কেতু মানে বাধা আর বাধা, কেতু বাধা দেবেই। এবং শুক্রের সঙ্গে রবি যুক্ত হয়ে কেতু তৈরি করেছে, আর সালে মাসে মিলে তখন রাহু তৈরি করেছে। এইবার আপনার ওই জায়গার অবস্থান বের করে দেখুন যে লগ্ন সাপেক্ষে রাহু আর কেতু এই দুটি গ্রহই ডিস্টার্বের কারণ, যেটি মানে কালবেলা কাল রাত্রি বলে বিবেচিত। বুঝতে পেরেছেন? মানে কালবেলা কাল রাত্রিটা হচ্ছে রাহু কাল, আর কুলিক বেলা কুলিক রাত্রিটা হচ্ছে কেতু কাল। তো এই রাহু কেতুর এই সেই কালবেলা এখন পড়েছে কিনা, কারণ হচ্ছে কি, আপনার পঞ্জিকা হাতে থাকলে খুলে বের করে দেখুন যে এখন অলরেডি 9টা 28 বেজে গেছে, মানে পূর্বাহ্ন টুর্বাহ্ন পার হয়ে গেছে, পূর্বাহ্ন নেই এখন। তো পূর্বাহ্ন পার হয়ে গেলেই তো কালবেলা বারবেলা এগুলো শুরু হয়ে যায়। তো আজকের দিনে দেখুন যে আসলে কালবেলা শুরু হয়ে গেছে কিনা। এইবার ক্যানাডার টাইমে পূর্বাহ্নটা বের করে নিতে হবে। পূর্বাহ্ন বের করার নিয়ম দেখুন, আশ্বিন মাসের দুর্গাপূজার যে চার্ট দেওয়া আছে, চার্টের প্রথমে কিন্তু পূর্বাহ্ন বের করার নিয়ম দেওয়া রয়েছে, ওই অনুযায়ী পূর্বাহ্নটা বের করে নিতে পারবেন। তাহলে বের করে নিলে তার পরবর্তীতে তো বারবেলা কালবেলা দেওয়াই আছে, সেই অনুযায়ী বের করে নেওয়া যাবে। যেমন আগামী 1431, মানে ইংরেজি পড়তেছে 2024, হ্যাঁ 2024 সালে যে দুর্গাপূজা হবে, এই দুর্গাপূজা হবে, ধরেন দুর্গাপূজার নবমী তিথি পড়েছে সকাল 6টা 50 মিনিট পর্যন্ত। এইবার সূর্যোদয় হচ্ছে 6টা 56 মিনিটে না 60 মিনিটে, কত মিনিটে, মানে 7টার দিকে ধরেন। তাহলে সূর্যোদয়ের আগে নবমী পূজা করতে হবে। এবার নবমী পূজা করতে হবে, পূজার সরঞ্জাম তো বাসি হলে হবে না, হবে? দুর্গাপূজার মহানবমী পূজার সরঞ্জাম আদি বাসি হলে হবে? কি বলবেন, হবে নাকি? আচার্য ব্রাহ্মণ কেউ থাকলে সেই উত্তর দিন, হবে? কি মনে হয়? হবে না, হবে না, বাসি ফুল জলে কিন্তু পূজা হবে না। তাহলে কি হবে, সকালবেলায় জোগাড় যন্ত্র করতে হবে। এত সকালে ভোর রাত্রে আপনারা তো আজকের দিন পাচ্ছেন না, প্রভাতকাল যে 45 মিনিট পাচ্ছেন, সেই 45 মিনিটে জোগাড় করবেন কখন আর পূজা করবেন কখন? পূজায় বসবেন কখন আর নবমী পূজা শেষ করবেন কখন? নবমী পূজা শেষ করতে তো 2 থেকে 2.5 ঘন্টা লাগে, কখন করবেন? ইভেন কি অষ্টমী পূজা করার সময় পাচ্ছেন মাত্র ধরেন 17 থেকে 20 মিনিট। 20 মিনিটে কিভাবে অষ্টমী পূজা শেষ করবেন, আর তার অঞ্জলি কিভাবে হবে, নিয়ম মোতাবেক কিভাবে হয়? এইবার যদি আমরা কি করি, দেখা যাচ্ছে আমি এই কথা যখন বললাম বাড়িতে আমার মেয়ে এবং আমার ওয়াইফের সামনে যে আগামী বছর দুর্গাপূজা, অঞ্জলি দেওয়ার টাইম পাবেন না, আমার মেয়েকে বলতেছি। তা বলতেছে কেন বাবা? তা হচ্ছে অঞ্জলি দেবেন কি করে, পূজা হয়ে যাবে হচ্ছে সকাল 7টার আগে, অষ্টমী পূজা হয়ে যাবে। তো 7টার আগে যদি অষ্টমী পূজা হয়ে যায়, বাবা ওই ধর্মসভা মন্দিরে তো 12টা 1টা 2টার সময় গেলে অঞ্জলি দেয়া। এইবার অঞ্জলি দেওয়া যায়, ঠিক আছে, লোকে লোকারণ্য ধাপে ধাপে অঞ্জলি দেয়,
তার জন্য দেয়, কিন্তু এটি কি শাস্ত্রে লিখিত আছে না নেই? শাস্ত্রগত ব্যাখ্যা কি বলছে আগামী বছরের পঞ্জিকাতে পাবেন যে পূজার সময় যদি যথাসময় না থাকে, স্বল্প সময় যদি হয়, তাহলে কিভাবে পূজা করতে হবে। তার থেকে যদি আরো সময় কমে আসে, মানে স্বল্প সময়ের থেকে 1/4 সময় ধরেন পাচ্ছেন, স্বল্প মানে অল্প সময়, সেই অল্প থেকেও 1/4 সময় মানে মুহূর্তে চলে আসছে এক কথা, তাহলে কি করতে হবে সেই ঘোষণা কিন্তু ওখানে জুড়ে দেওয়া হয়েছে। যে যদি জুড়ে না দিই তাহলে তো মানুষ প্রশ্ন করবে, প্রশ্ন করতে করতে ওই পূজার সময় মানে ফাটিয়ে ফেলবে যে কি সারা পঞ্জিকা লিখছো তুমি, তোমার পঞ্জিকার এই হচ্ছে টাইম, এতে কি করে মানুষ পূজা করবে। তো তখন সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি জোগাড় যন্ত্র না করতে পারো তাহলে ফুল জল দিয়ে পূজা করো, যদি ফুল জলও জোগাড় করতে না পারো তাহলে ভক্তি ভরে চোখের জলে পূজা করো, কিন্তু টাইম কিন্তু আর বাড়বে না, টাইম ওইটুকুই থাকে। তাহলে কই, ওখানে তো টাইম ছাড় দেয়নি, তাহলে আপনাকে বাসা পাল্টানোর জন্য টাইম ছাড় দেবে কেন? দেবে? মা দুর্গা সেই কৈলাস থেকে আসছেন বাপের বাড়িতে, উনি সৃষ্টি এবং সংহারকারিণী, তিনি আসছেন টানার পূজা করার জন্য, সময় দেওয়া হচ্ছে না। আর আপনাকে কেন সময় দেবে বাসার পরিবর্তন করার জন্য? আপনার গাড়ি ওখানে সিরিয়ালে একের অধিক 3টা রাখা উচিত ছিল, একটি ইঞ্জিন নষ্ট হবে, আরেকটি থাকবে, আরেকটি ড্রাইভার আসবে না, আরেকটি থাকবে, এইভাবে থাকতে হতো যদি সেই সময় যেতে হতো। আর না হলে নসিব বা ললাটে যেটি লেখা আছে সেটি ঘটবে। যেমন মরণের খবর চরণে বলে, তাহলে মরণের খবর যদি চরণে বলে, যে যার যেখানে মরণ থাকে আপনি হেঁটে যায়, ওই যে খনা বলেছে না যে এই যেন, এর আগের লাইনটাই তো মনে নেই, যে দেখুন মৃত্যু যেখানে হবে সেখানে তাকে নিজেকেই হেঁটে যেতে হবে। যদিও প্রশ্ন করবেন আপনারা, তাহলে প্রশ্ন করবেন যে ফাঁসির মঞ্চে কি কেউ নিজে হেঁটে যায় নাকি? ও তো জল্লাদরা ধরে নিয়ে যায়, নিয়ে যেতে হয় ফাঁসি দেয়, তাহলে ও জায়গায় কি মৃত্যু নিজে হেঁটে যায়? কিন্তু কথা হচ্ছে তার চরণ দেখে বলতে হবে যে তার মরণের খবর। তাহলে চরণ কি? চরণ কিন্তু ওই সেই পায়া, যে নক্ষত্রের প্রথম পায়া, দ্বিতীয় পায়া, তৃতীয় পায়া, চতুর্থ পায়া, সেটি যদি মরণের খবর বলে তাহলে ভাগ্যের খবর সে বলবে না? যে আবার ওই পায়ে টাকার বান্ডিল হোঁচট লাগবে কিনা, বা স্বর্ণের বার একটা হোঁচট লেগে আপনার নখ ছেঁচে গেছে, অথচ উল্টে দেখলাম আরে বাপরে স্বর্ণের বার, ওরে আঙ্গুল গেছে গেছে, আঙ্গুলটা কেটে গেলেই বা কি যায় আসে, 10 ভরির বার যেহেতু একটা পেয়ে গেছি তাহলে আর সমস্যা, ও আঙ্গুলটা না থাকলেও চলবে নাকি? তাই কি বলেন? তো এই সময়গুলোকে সূক্ষ্মাতু মানে সূক্ষ্মভাবে বিচার করতে দরকার হচ্ছে আমাদের ডিগ্রি মিনিট। যে ডিগ্রি মিনিটটি ধরেন সফটওয়্যারের পরে আস্থা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, মানে একে একে ধরেন সব কিছু বাড়ছে, যতটা বাড়ছে তার থেকে বেশি কমছে। কারণ কি? পুলিশ কমিশনার চট্টগ্রাম আমার চেম্বারে আসলেন, তার পোস্টটি নিয়ে সফটওয়্যার তখন দেখালো রাশি ভিন্ন, তার পুষ্টিতে যে রাশি আছে আমার সফটওয়্যার দেখাচ্ছে রাশি ভিন্ন। এখন কি করব? তাকে কি বলবো যে আপনার পুষ্টিতে ভুল আছে না আমার সফটওয়্যারে ভুল আছে? আমি তো সফটওয়্যারের উপরে ডিপেন্ড হয়ে গেছি, কিচ্ছু করার নেই। বুঝলেন বিপদ কত বড়? এবং অলরেডি ভুল করেই ফেললাম। আমি বললাম যে চন্দ্র এখানে হবে, হওয়ার পরে মাথায় কাজ করতেছে যে লোকটা তো পুলিশ কমিশনার, শালার বিপদ কি বাধায়নি? তো এখন কি করা যাবে? আচ্ছা, আমি একটা ফোন লাগালাম, ফোন লাগিয়ে তারপরে শুনলাম সুজন সরজিৎ কোথায় আছে, তা বললো চেম্বারে নেই। চেম্বারে নেই মানে পঞ্জিকা বের করে দেখতে পারবে না, যখন পারবে না তখন আর উপায় নেই। তাহলে এখন উপায় কি? এখন হ্যাপি ম্যারেজ দেখি, একটু হ্যাপি ম্যারেজ দেখি।
তাহলে চন্দ্রের স্ফুটটা দেখি। একটু থমকে গেলাম আর কি ওই জায়গায়, ওনার পদবি শুনি। বিচার কিন্তু ম্যাক্সিমাম শেষ, তার ভিতর কোন মনে একটু সাড়া দিল, এফিমেরিসটি একটু বের করলাম। বের করে এফিমেরিসের ডিগ্রিটা একদিনে চন্দ্র যতটুকু যাচ্ছে, এইবার জন্ম সময় অনুযায়ী সে কতটুকু আগাচ্ছে, এটা সহজ ব্যাপার। তো সেটি যোগ বিয়োগ করে বের করে ফেললাম। বের করে দেখি কি আসলে তার চন্দ্র তার ঠিক পুঁজিতে যেটা আছে ওইটাই সঠিক। এখন আমি তো প্রিন্টারে প্রিন্ট দিয়ে কোন রকমে ওই জায়গায় চন্দ্র দিয়ে ওই টাইমে প্রিন্ট কপি তো বের করতে পারতেছি। তাহলে ওনাকে দিব কি? এবার বলেন কি দিব, বলেন কি দেবেন? সফটওয়্যার জ্যোতিষরা কি দেবেন বলেন? দেবদাস বাবু, আপনি ইন্ডিয়াতে আছেন, প্রচুর সফটওয়্যার, সব মানে ম্যাক্সিমাম 99% সফটওয়্যার ইন্ডিয়ায় তৈরি হয়, আপনি এক্ষেত্রে কি করবেন বলেন? কি করবো স্যার, আমি সফটওয়্যারটাই বলবো, আর তো উপায় নাই আমার কাছে। হ্যাঁ আমার কাছে তার উপায় নাই। হ্যাঁ, কি করবো? আর আমার কুষ্টিতে ওই একই সমস্যা, এই জন্য আপনার কাছে যাব। আমার কুষ্টিতে না, লেখা কুম্ভ লগ্ন, দেবদাস, কিন্তু সফটওয়্যারে আমি মকর লগ্ন। এই হ্যাঁ এই, তাহলে মকর লগ্ন একই টাইমে একটা, মানে দেখেন কত ভাবার বিষয়। বিষয়টা হচ্ছে, ধরেন লোকটির জন্ম হচ্ছে 2টা 50 মিনিট, এম পি এম একটা কিছু হোক, কিছু যাচ্ছে আসতেছে না, একটু সময় লিখলাম 2টা 50 মিনিটে। এইবার 2টা 50 মিনিটে ধরে রাখেন চন্দ্র 27 বা 28 ডিগ্রিতে আছে, চন্দ্র বৃষ রাশিতে 28 ডিগ্রিতে আছে, এই 28 ডিগ্রিতে চন্দ্রটা বসে আছে। কিন্তু এই চন্দ্রটি সফটওয়্যারে দেখাচ্ছে হচ্ছে মিথুন রাশিতে, সফটওয়্যার দেখাচ্ছে মিথুন রাশিতে অলরেডি চলে আসছে 2 ডিগ্রিতে চন্দ্র, এই চন্দ্র ধরেন 2 ডিগ্রি। এখন এই 2টা 50 মিনিটে চন্দ্র অলরেডি সফটওয়্যারে মিথুনে দেখাচ্ছে, কিন্তু লগ্নটা তার ধরুন মিন লগ্নই আছে, এইবার লগ্নের ডিগ্রিও কিন্তু চলে আসছে 27-28 ডিগ্রির মধ্যে। এইবার আপনি সময়কে পরিবর্তন করতে পারছেন না, সময় তো সফটওয়্যারে যখন দিচ্ছেন উপরে পেজে সময় চলে আসছে, প্রিন্ট দিলে চলে আসবে না যে আপনি এত তারিখ, এত মাস, এই সাল, এইবার, এই সময়, এই অক্ষাংশ, এই দ্রাঘিমাংশ, এই সব দিয়ে সফটওয়্যারের উপরে চলে আসবে না নাকি? এই দেখেন অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাঁ স্যার, ডিটেলস চলে আসবে। চলে আসবে। যদি চলে আসে থাকে, দেখি আমি একটা পেজ পাই কিনা এখানে। হ্যাঁ পেয়েছি, পেয়েছি। স্যার আমারও সেম প্রবলেম হ্যাঁ দেখেন সফটওয়্যারে। আমরা বিপদে কোথায় পড়বো। এই যে দেখুন 24 এপ্রিল, এই যে 24 এপ্রিল 1986, টুয়েসডে 4টা 10 মিনিট, চট্টগ্রাম বাংলাদেশ জন্ম। এই যে দেখেন দেখা যাচ্ছে, যায় যাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যায়, দেখা যায় স্যার। যদি দেখা যায় তাহলে এভাবে তো ঘোষণা থাকবে। তাছাড়া সফটওয়্যারে পেন দিলে এই উপরেও কিন্তু তারিখ এবং সময় এই উপরের লাইনে থাকবে। তাহলে তাকে দেওয়ার সময় কি এখান থেকে কাইসি দিয়ে কেটে তারপরে পরের অংশ দেবেন? তা তো দিতে পারতেছেন না, পারছেন? তার সে তো সামনের পরে রয়ে গেছে, কি করবে? এইবার এই যন্ত্রের তাহলে আমরা সফটওয়্যার নির্ভর হয়ে গেছি। আমরা কিন্তু এই পৃষ্ঠা আগেই প্রিন্ট দিয়ে ওনার বিচারের 90% শেষ করার পরে মাথার ভিতর চক্কর মারেছে যখন ওনার পরিচয় পেলাম, যে তাহলে চন্দ্রকে আমি যে বৃষ ছেড়ে মিথুনে রেখে বিচার করলাম, তাহলে এই বিচারটাই তো আসলে এটা দেখার দরকার। যখনই দেখার দরকার মনে করলাম তখনই দেখে দেখি হ্যাঁ বৃষেই হবে। তাহলে এই প্রিন্ট কপি গুলো পিন মারা হয়ে গেছে মানে প্যাডের সাথে, এখন এটি খুলে আমি ফেলে দিয়ে কি করব? ওখানে কি করণীয় আছে? আপনারা কি করতে পারবেন বলেন? তার সামনের পরে
স্যার হ্যাঁ আমারও সেম অবস্থা। হ্যাঁ আপনি এবং আমার কুষ্টি সেম বিষয় লগ্ন, হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান যারা বড় অ্যাস্ট্রোলজার ওরা আমাকে বলছে মিথুন লগ্ন। হ্যাঁ, এই তো। তাহলে এই যে যখন বৃষ লগ্নকে মিথুন লগ্ন বলছে, তার লগ্নটি কোনটি হবে সেটি যদি আমরা সঠিক যাচাই করতে না পারি, আবার দেখা যাচ্ছে যে ওই প্রিন্ট কপির তো সামনে বের করা হয়ে গেছে, এখন তাহলে এই ল্যাপটপ কি করবে? এত বড় পুলিশ অফিসার বলেন কি করবে? হ্যাঁ স্যার, ওই সফটওয়্যার গুলো না 90-এর পরের গুলো ঠিক দেয়, 90-এর উপরে যারা 90-এর আগের তাদের এগুলো গন্ডগোল দেয়। যাদের 90 মানে 1990 সালের আগে যাদের জন্ম 1990, হ্যাঁ হ্যাঁ, তাদের গুলো ঠিকঠাক আসে না। ঠিকঠাক আসে না। তাহলে না। সেক্ষেত্রে আমরা কেন সঠিকটা শিখবো না? এবং আমাদের কথা হচ্ছে দুই রকম অস্ত্র সামনে থাকতে হবে। যখন আমার পরামর্শ হচ্ছে, যখন বর্ডারে কোনো গ্রহ যাবে, যে হ্যাঁ। একজনের পরা কোষ্ঠী ভুল বলার আগে আমাদের সতর্ক হতে হবে যে একটি গ্রহ যখন বর্ডারের কাছাকাছি যাবে, দ্রুত গতিশীল গ্রহগুলো, দ্রুত গতিশীল বলতে ধরেন চন্দ্র, বুধ, রবি, বুধ, শুক্র। মঙ্গল। শুক্র, মঙ্গল দরকার নেই, মঙ্গল 45 দিন আচ্ছা একটা দরকার নেই। তবে আচ্ছা। অন্তত রবি, বুধ, শুক্র আর চন্দ্র, এই চারটিকে অন্তত পক্ষে আমাদের বর্ডারে গেলে কিন্তু তখন বিবেচনা করতে হবে যে এটি সঠিক কিনা। এইবার ধরেন কোনটা সঠিক, এর ক্ষেত্রেও কিন্তু অনেক ব্যাপার রয়ে গেছে। যে পঞ্জিকা বলছে 11ই ডিসেম্বর, আমি লিখেছি তো 11ই ডিসেম্বর রাহু মীন রাশিতে যাবে। সফটওয়্যার মিন মানে মিন রাহু মোতাবেক 30শে অক্টোবর অলরেডি চলে গেছে, আর টুরু রাহু মোতাবেক 29শে নভেম্বর যাবে, এখনো যায়নি। আমাকে কিন্তু লোকে প্রশ্ন করেছে যে স্যার, আপনি তো ভিডিও করলেন যে এইরকম 30শে অক্টোবর রাহু মীন রাশিতে গমন করেছে, তো দৈনিক ভিডিও দেখলাম, কিন্তু সেখানে তো বলছেন মেষ রাশিতে রাহু বৃহস্পতি যুক্ত থাকছে, তাহলে কিভাবে হলো? এই 2-3 দিন আগে। তো আমি বললাম দেখুন, ওই রাহু কেতুর ভিডিওটিতে কিন্তু আমি দুটি মত বলেছি। তো দুটি মত, একটি বলেছি যে রাহু মীন রাহু মোতাবেক 30শে অক্টোবর যাচ্ছে, আর টুর রাহু মোতাবেক 29শে নভেম্বর যাবে। তো যেটাই ধরুন না কেন, এর থেকে 1.5 বছর আপনাদের এই রকম যাবে। এই নক্ষত্রে রেবতীতে যতদিন থাকবে এইরকম যাবে, রেবতীর পরবর্তীতে হচ্ছে পূর্ব ভাদ্রপদে যতদিন, ওই উত্তর ভাদ্রপদে যতদিন থাকবে ততদিন এরকম যাবে, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যতদিন থাকবে এইভাবে যাবে। তো এইরকম ব্যাখ্যা দেওয়া আছে। তো তো বলছে তাহলে সঠিক কোনটি? তো হচ্ছে ধরেন দুটোই সঠিক। আমার তো আর উত্তর দেওয়ার কোনো কায়দা নাই যে কোনটা সঠিক। এইবার উনি কিন্তু আবার বলছে যে আপনার পঞ্জিকায় তো 11ই ডিসেম্বর হচ্ছে রাহু পরিবর্তন হচ্ছে, তাহলে এইবার কি হবে? দিনাজপুরে ভদ্রলোকের বাড়ি, কি বলবো ওনাকে? লোকটাকেও আমি চিনি, অনেক সম্ভ্রান্ত মানুষ, অনেক ধনী জননন্দিত মানুষ, অনেক প্রতিষ্ঠিত মানুষ, অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানী মানুষ। কি উত্তর দেব? কি উত্তর রয়েছে এখানে বলেন? এইবার আমরা সর্বাধিক গুরুত্ব দেই এনসি লাহিড়ির অ্যাফিমেরিস, তাকে গুরুত্ব না দিয়ে কোনো উপায় নেই। কারণ হচ্ছে বিশ্বের বুকে অক্ষাংশ দ্রাঘিমাংশ একমাত্র উনি নির্ণয় করেছেন। তো ঘটনা হচ্ছে কি, এই আজকের যুগে এসে এই ইউটিউবরা বা সোশ্যাল মিডিয়াওয়ালারা, এরা কি করছে, এরা সফটওয়্যার থেকে যেটা পাচ্ছে সেই অনুযায়ী দিচ্ছে মেরে, তো মেরে দিয়ে আর কি ওই ভিডিও করে দিচ্ছে। এখন ধরেন 1000 লোক ভিডিও করছে, সব ওই 30শে অক্টোবর রাহু এই দিনে যাচ্ছে, এবং বিভিন্ন ওয়েবসাইটেও তাই দেখাচ্ছে, আবার 29শে নভেম্বরও দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে, দুটোই দেখাচ্ছে। তো এই দুইটার বাইরে তো সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু পঞ্জিকাটা কিন্তু অ্যাফিমেরিস অনুযায়ী রচিত হয়ে থাকে। এটা কিন্তু অ্যাফিমেরিসের বাইরে পঞ্জিকা রচনা হয় না। এখানে কোনো সফটওয়্যারের
কিন্তু কারিকুলাম নেই। অর্থাৎ অতীত থেকে হাজার হাজার বছর ধরে মানুষ যেটি হাতে কলমে করে আসছে সেটি কিন্তু আর যতই প্রযুক্তি হোক, যতই শর্টকাট প্রযুক্তি হোক, ওই শর্টকাট প্রযুক্তিতে একেবারে এক্সাক্ট জায়গায় বা একেবারে সূক্ষ্ম জায়গায় নক করবেন, এটা ভাবা কিন্তু অনেকটা কষ্টকর। যেহেতু মিনিট সেকেন্ডের ব্যাপার এখানে, তো সেকেন্ডে যাওয়া, সেকেন্ডের কথা উল্লেখ করতে গেলে কিন্তু আপনাদের ওই যে সফটওয়্যার নির্ভর, এক এক কোম্পানির এক এক ধরনের সফটওয়্যার, সবগুলোর উপর নির্ভর করলে দেখা যাচ্ছে এক একটা এক এক রকম কিন্তু দেবেই। আর এই ধরনের ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কিন্তু পড়তেই হবে। ক্লিয়ার হতে পারলেন এবার? তাহলে এবার কিন্তু সেই প্রশ্ন থেকে গেল, তাহলে আপনারা আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যাব কিনা, নাকি ওই ক্লাসগুলোকে আমরা অন্য কিছুতে দিয়ে করলে আমাদের একটু দ্রুত মানে আরো ভালো কিছু শিখতে পারবো? স্যার কোন দিকে? স্যার এখানে তাহলে তো প্রশ্ন আপনার রেস্ট রয়ে গেছে স্যার। তাহলে ওই পুলিশ কমিশনারের যে এটা নির্ণয় করলেন এফিমেরিস দেখে, হ্যাঁ, তিনি নিশ্চয়ই পঞ্জিকার সাহায্য নিচ্ছেন, তাহলে তো আমরা তো অবশ্যই পঞ্জিকাকে গুরুত্ব দিব। এখানে তো আবার অঙ্কের একটা বিষয় আছে, হ্যাঁ, সেই অঙ্কের অঙ্কটাই তো বিষয় আমাদের নিয়ে শেখা শেখা দরকার। সেই অঙ্কগুলো কিন্তু আমরা শিখিনি। এই অঙ্কগুলোর বাইরে আমরা কিন্তু 41তম ক্লাস করে গেলাম অঙ্কগুলোর বাইরে থেকে, সেইগুলো কিন্তু আমরা শিখিনি। অথচ এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু শিখিনি। এখন স্যার একটা এই সহজ পদ্ধতি আমি আপনাদের বলি। প্রথম কথা হচ্ছে, এইটা শেখার জন্য ধরেন আমি টেবিল অফ অ্যাসেন্ডেন্সের কিছু পেজ গ্রুপে দিয়ে দিই, যে যে পেজগুলো লাগবে ধরেন আমি গ্রুপে দিয়ে দিই। গ্রুপে দিয়ে দেওয়ার পরে আপনারা প্রত্যেকে প্রিন্ট দিয়ে নিন ওখান থেকে। আমি সুন্দর করে একটু ছবি তুলে আমি দিয়ে দিই, বা আমাদের স্ক্যান করা যেটা আছে ওইটা গ্রুপে দিয়ে দিই। ওখান থেকে যে যে পেজগুলো প্রয়োজন, ধরেন আমরা যদি ঢাকার একটা টাইম আর কলকাতার একটা টাইম, এইরকম দুটো টাইম নিয়ে আমরা যে যে পৃষ্ঠা প্রয়োজন সেই সেই পেজগুলো দিয়ে দিই। আর হচ্ছে ধরেন 5টা বছর দিয়ে দিই, 5টা বছরের ওই এফিমেরিস থেকে 5টা বছর, 5টা সাল, ধরেন হয়তো একটা দিলাম 75 সাল, একটা দিলাম 84 সাল, বা একটা দিলাম হয়তো 65 সাল, একটা দিলাম হয়তো 50 সাল, একটা দিলাম 90 সাল, এরকম। এই 5টার মধ্যে যে কোনো একটি আপনাদের বেছে নিয়ে আমাদের ক্লাস করতে হবে। তাহলে আমরা শিখে নিলাম, আর এদিকে পরবর্তীতে এফিমেরিসও বেরোলো, আপনারা তারপরে সংগ্রহ করে নিলেন। এই একটা কিন্তু সহজ পদ্ধতি আছে, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমরা আজকেই দেখা যাচ্ছে ওইটা গ্রুপে দিয়ে দিব। আপনার যার যার মতো প্রিন্ট করে হাতের সামনে রাখবেন। এটা ওইটা যখন বের করতে হবে তখন কিন্তু এই লগ্ন থেকে 9টা গ্রহের স্ফুট বের করা, এটা কিন্তু আমাদের ওটি চোখের সামনে থাকতে হবে। স্যার আমার পঞ্জিকা আর থেকে একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলেন। যেমন সূর্যোদয়, তুলা দণ্ডে, তুলা দণ্ড 5 দণ্ড 29 ফল 1 বিপল, গতে উদয়। তার মানে সে কি আগের দিনে 5 দণ্ড 29 ফল খেয়ে ফেলছে, সেটাই তো স্যার? না, না, মানে তুলা কত তারিখের বলেন? আজকের স্যার, আজকে 17 নভেম্বর। আজকে হচ্ছে 17 নভেম্বর। 17 নভেম্বর, 17 নভেম্বর, 15 নভেম্বর, 16 নভেম্বর, 17 নভেম্বর। তুলাদং 5, 29, 1 গতে উদয়, মানে 5 দণ্ড 29 মিনিট 1 সেকেন্ড গতে সূর্য উদয় হয়েছে। আর হচ্ছে সূর্য অস্ত গেছে হচ্ছে 0 দণ্ড 4 পল 45 বিপলে সূর্য অস্ত গেছে। এত গতের পরে গিয়ে সূর্য অস্ত গেছে। তাহলে এই যে সূর্য উদয়টা হলো, ইংরেজি টাইমটা যে 6টা 23 মিনিট 59 সেকেন্ড, দেখেন ওর নিচেই হ্যাঁ, ইং দেখছি স্যার। ঘন্টা 6টা 23 মিনিট 59 সেকেন্ড গতে সূর্যোদয় হয়েছে।
তার মানে এর বাকি সময়টুকু, এই 6টার আগে যে সময়টুকু ছিল, এই ইংরেজি সময়ের সঙ্গে মিল রেখে দণ্ড নির্ণয় করা হয়েছে, যার জন্য এই আগের অংশটি রাতের মধ্যে চলে গেছে। এই কথাটাই আমি বলতেছি স্যার, কারণ আমি কিছু পুষ্টি পাইছি সেখানে শুধু ওই যে দণ্ড লেখা। হ্যাঁ, এখন চিন্তা করলাম তার জন্ম সময়টা আমি কিভাবে বের করব। হ্যাঁ, তোমার দিবামান বা রাত্রিমান 15 দণ্ডাভ্যন্তরে বা পঞ্চদশ দণ্ডাভ্যন্তরে। হ্যাঁ। তখন আমি কি করছি, আহ ওই তারিখের তার সূর্যোদয়টা বের করছি। হুম, বের করার পর প্রতিদণ্ড 24 মিনিট হিসাব করে, ওই যে 15 দণ্ড উনি লেখছে, হুম, ওই দণ্ড 24 মিনিটে প্রতিদণ্ড হিসাব করে কত মিনিট আসে সেটাকে ঘন্টায় নিয়ে বের করে দেখছি যে আমার মোটামুটি জন্ম টাইমটা মিলে। হুম। টাইমটা এইভাবে বের করছি, তারপর আবার সফটওয়্যার দিচ্ছি, দেখছি যে এইভাবেই উনি যেভাবে লিখছে সেভাবেই বের হয়ে আসছে। হ্যাঁ, হয়তো কিছু একটু হেরফের আছে। খুবই সুন্দর। যেমন আমরা তো জানি যে 24 ঘন্টায় হচ্ছে 60 দণ্ড, তাই না? হ্যাঁ, অহরাত্র হলে 60 দণ্ড না? তাহলে 24 ঘন্টায় 60 দণ্ড হলে 2.5 ঘন্টায় 1 দণ্ড, মানে নাকি? 24 মিনিটে এক দণ্ড পড়ে, 24 মিনিটে এক দণ্ড পড়ে, 24 সেকেন্ডে এক পল পড়ে, আর 24 মিলি সেকেন্ডে এক বিপল পড়ে স্যার। এই তো। তাহলে এই যে 60 দণ্ড মানে অহরাত্র যে আহ কি যেন 24 পলে 1 দণ্ড, আর হচ্ছে 24 24 মিনিটে এক দণ্ড স্যার। 24 আর মিনিট আর 24 সেকেন্ডে এক পল, আর এক চব্বিশ চব্বিশ 24 মিলি সেকেন্ডে এক বিপল। এক বিকল্প। তো এই অনুযায়ী আমরা যদি তাকে গুণ দেই, তাহলে আমরা সেটিকে ঘন্টায় রূপান্তর আমরা দণ্ডপল থেকে বের করে নিতে পারবো। মানে দণ্ডপলটা হচ্ছে বাংলা সময়,